প্রিয় সুজন, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম টকশোটি 4টায় শুরু করব, কিন্তু আমরা কারিগরি কিছুটা সমস্যা থাকার কারণে আমরা 4:07 আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার বামে এবং ডানে যে দুইজন এখানে উপস্থিত হয়েছেন তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং গুণীজন। তাদের পরিচয় এনারাই দিলেন। আমি পরিচয়টি আমার পরিচয়টা নিচ্ছি। আমি অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে আছি সাংবাদিক অ্যাডভোকেট কুরবান আলী, সম্পাদক প্রকাশক সাপ্তাহিক বলমারিবার। আমি প্রথমেই আমি আমার সাংবাদিক বন্ধুকে দিয়ে তার পরিচয়টি দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিচয়, আমার নাম রিজাউল হক, সম্পাদক সাপ্তাহিক আল হেলাম। এতটুকুনি পরিচয়। হ্যাঁ, ওর সাথে হাজির সাহেব তো এটা তো মানুষ জানে, নোটিস তো জানে, কিন্তু তো না, আমি তিনি কিন্তু হাজ করে আসছেন। ওইটা উনি বলছিলেন, তাকে বললাম হয়তো আমরা পরে জানবো। এখন বাম পাশে তিনি তার পরিচয় উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম, আমি গাজী সাইদুজ্জামান বিটু। আমি একজন আইনজীবী এবং আমি শিক্ষকতা এবং সাংবাদিকতার সাথেও জড়িত। আপনারা পরিচয় পেলেন। পরিচয়ের পরে আমরা এই অনুষ্ঠানটি বার্তা মডেল একাডেমি সৌজন্যে সম্প্রচার করা হচ্ছে। তাদের স্কুলের পক্ষ থেকেই স্কুল কর্তৃপক্ষ দুটি লাল গোলাপ পাঠিয়েছে। তা আমি মনে হয় দুইজনকে প্রথমেই সাংবাদিকতা শুরু করছে। আমি অ্যাডভোকেট, যেহেতু আমি বুঝতেই আছি অ্যাডভোকেট আইনজীবী, আমি 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 অ্যাডভোকেট সাহেবকে আগে দিচ্ছি। ছোট থেকে আগে আগে দিচ্ছে, আমরা বসে বসে নিয়ে মানে ভালো দেখা দেখার জন্য আর কি আমরা গেলাম। সাথে সাথে আমার বন্ধু বার্তি নাকেও দিলাম, যেহেতু সে জাযাকাল্লাহ খাইরান। ছোট ছোট লাল গোলাপ দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। ধন্যবাদ। এখন মূলত আমরা যে বিষয়টি দুজন আলোচনা করবেন, দুজন লোক আছে যে আপনার বিষয়টি আগেই জেনেছেন যে ঘুষ দুর্নীতি মাদক নির্মূলে সাংবাদিক ও আইনজীবীদের ভূমিকা কর্তৃক পালন করতে পারেন বা আমরা কর্তৃক পালন করতে পারি। সেই বিষয়ে আমি আসলে আগে বলতে সুযোগ দিব। আমার মনে হয় যেহেতু সাংবাদিকদের বিচরণটা বেশি থাকে এলাকায়, মাদক জানা মানে মাদক ঘুষ দুর্নীতি কোথায় কি হয়, প্রথম জানাটা প্রথম মনে জানে সাংবাদিকরাই, এদের তথ্যটা এদের কাছে আসে। তো আমি সে কারণেই আমি আমার বন্ধু আমি আলহাজি বলি রেজাল্টকে এই তিনটা বিষয় বলবে। তা প্রথমে আমি ভূমিকা রাখতে চাই এইভাবে, সারা দেশে তো আমরা খবর জানি, এলাকার খবর কতটুকু জানি। ঘুষ আমার মনে হয় যেটা 5 আগস্টের পরে প্রকাশ্য ঘুষ লেনদেনটা, আগে যেমন এক জায়গায় গেলে বিশেষ করে থানায় গেলে বলা হতো যে এই কয়টা হলে মামলা হবে হবে না, ওই রকম কোনো এখন অবস্থা নেই। এখন যদিও কিছু হয়ে থাকে অত্যন্ত গোপনে, এটুকু একটা পরিবর্তন দেখা যায়। আর দুর্নীতির কথা বলতে গেলে আমলা থেকে কামলা পর্যন্ত সবখানেই দুর্নীতির ভিতর আমরা বসবাস করতেছি। এর থেকে বোধ হয় কেউ পরিত্রাণে আসছে এটা বিশ্বাস করতে কষ্ট হয়। সর্বত্র যে যেখানে যেভাবে আছে সেই সেখানে দুর্নীতির সাথে মনে হয় কিছুটা সম্পৃক্ত আছে। কারণ সুনীতির অনুপস্থিতি দুর্নীতি, তার সুনীতিটা আসলে তো সর্বক্ষেত্রে আমরা চালু করতে পারিনি, সেটা একটা বিস্তর এলাকা আছে। আর যেটা সর্বশেষ সেটা হলো যে মাদক। এই মাদকের ভয়াবহতা কি, দুই পক্ষ দুইজনই বিপজ্জনক হতে পারে। তাই এই সব মাদক কম বেশি ছোট থেকে বড় পর্যন্ত পৌঁছে গেছে। আমার বন্ধু একটা সেমিনার বলেছিল, আজকের এই দুজনকে আনার কারণও একটা আছে। একটা সেমিনারে সাংবাদিক সাহেব বলেছিলেন যে এই মাদকের ব্যাপারটাকে বিশেষ করে অনেকখানি আইনজীবীরা দেয়। উনি সেখানে ব্যাখ্যাও দিয়েছিলেন যে কোর্টে গেলেই মাদক এলাদের দাবি করে নিয়েছে। তখন আমার একটা মাথায় ঢুকলো যে এই দুইজনকে সাংবাদিক আর আইনজীবী মুখোমুখি করা যায় কিনা। তা আমরা প্রথমেই এই তিনটি বিষয় আলোচনা করার জন্য আমি সাংবাদিক সাহেব অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমি একটা মানে
আক্রমণের শিকার হয়ে গেলাম আর কি। শুরুতেই আক্রমণের শিকার হয়ে গেছি। তো আমি আসলে আত্মপক্ষ সমর্থনের মতো করেই কথা বলতে হবে আমার। যেমন মাদকের প্রসঙ্গে আসছে, অ্যাডভোকেট কুরবান আলী সঞ্চালক, তো উনি বললেন যে আমি একটা অনুষ্ঠানে বলছিলাম যে মাদকের ব্যাপারে আহ, আইনজীবীরা দায়ী। আসলে বিষয়টা ঠিক ওইভাবে না। ওই বিষয়টা এখনো বোধহয় ভিডিওতে আছে। আমি বলছিলাম যে মাদকে পুলিশ ধরে দেয়, তারপরে পুলিশের সাথে কিভাবে কি নেগোসিয়েশন হয়। পুলিশ চার্জশিট দেওয়ার পরে অনেক সময় থানার থেকে ছেড়ে দেয়, আবার চার্জশিট এমনভাবে দেয় যে আদালত থেকে জামিন পায়। তো আদালত জামিনের ক্ষেত্রে ভূমিকা থাকে উকিলদের, আইনজীবীদের ভূমিকা থাকে। তারা জামিনের ব্যাপারে, জামিন যদিও বিচারক দেন, কিন্তু আইনজীবীদের অনেক ভূমিকা এখানে থাকে। সেই হিসেবে বলছিলাম যে আজকে একজন আইনজীবীর এখানে থাকার কথা ছিল, উনি থাকলে আমি কিভাবে জামিন পায় না, বা আহ, তাদের দায়িত্ব কি সেই সম্পর্কে আমি জানতে চাইতাম। তো জাস্ট এরকম একটা কথাই ছিল। কিন্তু আমি অ্যাকচুয়ালি মাদকের ব্যাপারে দায়ী করি নাই তাকে, মানে আইনজীবীদের আমি দায়ী করি নাই। তো যাই হোক, এখন এই প্রসঙ্গে আহ, জবাব গেল। যদি আমি মাদক এর ব্যাপারে কথা বলতে চাই, মাদকের ব্যাপারে আমাদের সবাই মাদক, যে সারা দেশে যে ভয়াবহ একটা অবস্থা, এর জন্য আমরা সবাই দায়ী। এটার জন্য আমরা সবাই দায়ী। মাদক যারা সেবন করে, মাদক যারা আহ, বিক্রি করে, মাদকের যারা সহযোগিতা করে, সবাই এর সাথে আমার মনে হয় যে কম বেশি দায়ী। যেমন আমি যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা বলি, একটা হাদিসে আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইয়ে করেন, অভিশপ্ত করেন তাদের যারা মাদক, 10টা শ্রেণীর কথা বলা হয়েছে মাদকের সাথে সম্পৃক্ত। মাদক যে ক্রয় করে, যে বিক্রি করে, যে চাষ করে, যে ইম্পোর্ট করে, যে খাওয়ায়, হ্যাঁ, এইভাবে 10 জনের কথা আসছে, যে এই 10 জন এর সাথে দায়ী এই মাদকের সাথে। তাহলে আমি 10 জনের নাম বলতে পারলাম না এখানে। মাদকের প্রসঙ্গটাই যদি খালি আমি আসি প্রথমত, এরপরে পরবর্তীতে প্রশ্ন আসবে, আমরা বলবো। তো মাদক আসলে পরিবার থেকে, আমার মনে হয় যে প্রথমত সে পরিবার থেকে তার বাধা আসা উচিত, তার শিক্ষা আসা উচিত। যে মাদকের খারাপ দিকগুলো যদি তার সন্তানদের জানানো হয়, বোঝানো হয়, তাহলে নিশ্চয়ই তার সন্তানরা খারাপ দিকে যায় না, সাধারণত যায় না। এর পরবর্তীতে সমাজ, আমাদের সমাজ ব্যবস্থার কারণে অনেকে মাদকে আসক্ত হয়ে যায়, তারপরে সঙ্গী সাথীর কারণে হয়, এরপরে যখন সহজলভ্য হয় মাদক, এরপরে একটা পর্যায়ে যখন সে আসক্ত হয়ে যায়, তখন মাদকের কারণে সেই মাদকটা যখন সে না পায়, তখন সে তার এমনকি বাবা মাকে পর্যন্ত হত্যা করে। অনেক দৃষ্টান্ত আছে যে বাবা মাকে পর্যন্ত হত্যা করে মাদকের টাকা জোগাড় করার জন্য। আর এক্ষেত্রে পুলিশের ভূমিকার কথা আমি বলতে পারি যে মাদক আহ, যখন পুলিশে বলে যে জিরো আমরা টলারেন্স, যেমন ওই দিন ওসি সাহেব বলছিলেন যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, আপনারা অভিযোগ করবেন। তো আমরা এই জিরো টলারেন্সের ব্যাপারে দেখি যে এর আগেও আমরা জিরো টলারেন্সের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, এমনকি আমাদের যে আইজি ছিলেন আগে, সে আইজিও বলতেন যে আমি সমস্ত দুর্নীতি অপরাধ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। জিরো টলারেন্স অর্থাৎ আর সহ্য করা হবে না, তাদের কোনো ক্ষমা করা হবে না। কিন্তু দেখা গেল যে এই যে যারা জিরো টলারেন্স বলেন, তারাই কিন্তু এর সাথে, এই সমস্ত অপরাধের সাথে তারা সম্পৃক্ত হয়ে যায়। তাহলে উৎসাহিত হয় কোথায়? যখন দেখে যে একজন মাদক সেবী, মাদক কারবারি, তারা যখন দেখে যে সে, তার যে ভয়, সেই ভয়টা যখন ভেঙে যায়, অর্থাৎ যখন তার শাস্তির ভয় থাকে, অপমান অপদস্থর ভয় থাকে, সেই জায়গা থেকে যখন সেই ভয়টা ভেঙে যায়, তখন সে আরো উৎসাহিত হয়, মাদকে আরো উৎসাহিত হয়। যাই হোক, আপাতত এখানে আমি এই মাদকের ব্যাপারে, যদি এখানে ঘুষ, দুর্নীতি এবং মাদক, 3টে বিষয় আসছে। 3টে বিষয় হচ্ছে একটার সাথে আর একটা সম্পৃক্ত আছে। মাদকটা কিভাবে চলে? মাদকটা ঘুষ দিয়েই মাদকটা সাধারণত মাদক সমাজে চালু থাকে। আর এখানে আমি যা বলবো, যেমন আমার একটা পরিচয় মাত্র, যে আমি একজন সাংবাদিক বা সম্পাদক।
যেখানে যারা যে উপস্থাপক আছেন উনি একজন আইনজীবী, তারপর উনি সাংবাদিক সম্পাদক। তাহলে আমার চেয়ে তার দায়িত্ব বেশি, সে তার জ্ঞান বুদ্ধিও বেশি। আবার আরেকজন আছে যে যে আমার মানে আজকে আলোচনার মধ্যে দুজনকে আমন্ত্রিত অতিথি, তার মধ্যে অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন। তার পরিচয় তো অনেক, মানে তার প্রত্যেকটা পরিচয়ই কিন্তু এখানে দায়িত্ববোধ সৃষ্টি হয়। যেমন সে এখন একজন আইনজীবী, তারপরে সে সাংবাদিক, তারপরে উনি শিক্ষক, তারপরে উনি জনপ্রতিনিধিও ছিলেন। হ্যাঁ, তো অনেক, হ্যাঁ, তো এতগুলো পরিচয় একটা সমাজে, একটা মানুষের এতগুলো পরিচয় যখন থাকে তখন তার প্রত্যেকটা ক্ষেত্রেই তার দায়িত্ববোধ থাকে। সেই সেই দায়িত্ববোধ থেকে ওনার কথা বলা সহজ। হ্যাঁ, সেক্ষেত্রে আমি মনে করি যে আজকে আহ, আমি যা বলতে পারবো তার থেকে বেশি আমি শুনতে আগ্রহী। আমি এই প্রসঙ্গে আমি দুইজন গুণী ব্যক্তি আছেন, তাদের থেকে আমি উপস্থাপক সঞ্চালক, উনি কথা বলার সুযোগ ওনার বেশি, উনি যে কাউকে থামাতে পারেন, কথা বলার সুযোগ দিতে পারেন, কিন্তু ওনারে আমরা থামাইতে পারবো না, সুতরাং ওনার বলার সুযোগটা বেশি। সে কারণে আমি আপাতত এখানে একটু বিরতি নিচ্ছি আপনাদের থেকে। ধন্যবাদ। আচ্ছা, আমি এখন এই সুযোগে একজন শিমুল মেহেদি শিমুল লিখেছেন যে অনুষ্ঠানটি রাত 10টা 9টা 10টায় করলে ভালো হয়। আসলে কি আমরা এটা আমরা জানি রাত্রে করলে ভালো হয়, কিন্তু আমরা প্রথমে এটা দেখছি একটা প্রশিক্ষণমূলক একটা অনুষ্ঠান। আর বিদ্যুতের ভয়াবহতা রাত্রে থাকে না, বিদায় লোডশেডিং থাকে। এই কারণেই আমরা সেই রিস্কটা নিই, আমরা দিনে করছি। ভবিষ্যতে এই মন্তব্য যেটা করেছে এটা রাখার চেষ্টা করবো। এখন আমি অ্যাডভোকেট সাহেবের কাছে আছি যে এই তিনটি বিষয়ের উপর যে কি কারণে, যেটা বললাম যে এই কিভাবে এই তিনটি বিষয়কে একজন আইনজীবী তার কতটুকু ভূমিকা রাখতে পারে যে এর থেকে আমরা মুক্ত হতে পারি, সেটু এখন বক্তব্য রাখা করা হলো অ্যাডভোকেট সাহেবকে। আমি প্রথমেই আজকের এই আলোচনা সভায় উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাডভোকেট কুরবান আলী সাহেব, বলমাই বার্তার সম্পাদক, যিনি আজকের এই আলোচনার আয়োজন করেছেন এবং বলমাই মুক্ত একটা উপজেলা শহরে উদ্যোগ নিয়েছেন। আসলে এটা ব্যতিক্রম। আমি আরো কৃতজ্ঞতা জানাই আমার একজন মুরব্বী জনাব আলাদ মোহাম্মদ রিজাউল হক, তার পাশে বসে দুটো কথা বলার সুযোগ পাওয়াও আমি এটাকে গর্বিত মনে করছি। তো আজকে যে আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সমাজ থেকে যদি এই তিনটি জিনিস ভুল, দুর্নীতি, মাদক নির্মূল হয়ে যায় তাহলে দেশ অনেক শান্তিপূর্ণ হবে এবং আমরা অনেক সুখে শান্তিতে নিশ্চিতভাবে বসবাস করতে পারবো বলে আমার মনে হয়। যেমন জনাব রিজাউল হক সাহেব একটা কথা বললেন যে মাদক এমন একটা বিষয় যে এই মাদকাসক্ত ব্যক্তি যদি মাদক না পায় তখন সে তার পিতা মাতাকে পর্যন্ত খুন করার নজির আছে, আসলেও আছে, এটা আমরাও দেখেছি। আর তাছাড়া এই টাকা জোগাড়ের জন্য ছিনতাই, চাঁদাবাজি, চুরি চামারি, এগুলো আমরা অহরহ দেখে থাকি। প্রথমে আমি মাদকের কথা বলবো যে মাদক নির্মূলে একজন আইনজীবীর ভূমিকা কি। আইনজীবী প্রথম ভূমিকা রাখতে পারে, সেটা হচ্ছে কোনো মাদক মামলা তিনি গ্রহণ করবেন না। এটা হলো একটা ব্যক্তির বিষয় যে গ্রহণ করবেন না, তার জামিনের ব্যাপারে তিনি কোনো দরখাস্ত করবেন। এখন এক্ষেত্রে শুধুমাত্র একজন আইনজীবী বা 5জন আইনজীবী এরকম করলে কিন্তু হবে না। পুরো আইনজীবী সমাজে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমরা এই মাদক যারা বিক্রি করে, মাদকের যারা কারবারি, তাদের কোনো জামিন চাও। এখন পুরো আইনজীবী সমাজ এরকম যদি একটা সিদ্ধান্ত নেয় তাহলে তারা একটা ভালো ভূমিকা রাখতে পারে এই মাদক নিয়ন্ত্রণ। এখন মূলত আরেকটা ব্যাপার আছে আমাদের আইন ব্যবস্থায়, সেটা হচ্ছে একজন ব্যক্তি যিনি মামলার অভিযুক্ত বা বাদী, তিনি কিন্তু নিজেও এই জামিন চাইতে পারেন নিজের জন্য, অর্থাৎ আইনজীবীকে বাদ দিয়েও তিনি নিজের মামলা পরিচালনা করতে পারেন। এখন আইনজীবী যে ভূমিকা রাখতে পারেন সেটা আমি বললাম। এখন আমাদের
আমাদের একটা জবাবদিহিতার বিষয় আছে, যেটা আহ, আমাদের সঞ্চালক বলেছেন যে এর আগে একটা অভিযোগ এসেছিল। রেজাউল হক সাহেবের অভিযোগ না, উনি ব্যাখ্যা দিয়েছেন যে আসলে উনি ওইভাবে উল্লেখ করেন নাই। আমরা এই ফেসবুকে আমরা এই টক শোর ব্যাপারে পোস্ট দিলে অনেকে কিন্তু এই ধরনের মন্তব্য করেছে যে ওই টাকা পেলেই আইনজীবী মাদকের মামলা জামিন করিয়ে দেয়। সেক্ষেত্রে যেমন হক সাহেব বলেছেন যে আইনজীবী কিন্তু শেষ কথা না, এই মামলার আহ, বিচারক যিনি থাকবেন তিনি কিন্তু জামিনের সর্বশেষ স্বাক্ষরটা দেন বা আদেশটা দেন। আইনজীবী অনেক কথা বলতে পারে, যেমন আমি একজন আইনজীবী, আমি যদি একটা হত্যা মামলায় বিচারকের কাছে বিভিন্ন কথা বলি, একজন ম্যাজিস্ট্রেট কিন্তু সেই জামিনটা দেন না। কিন্তু মাদক মামলার ক্ষেত্রে কি কি বিষয় বিচারক বিবেচনা করেন যা আমরা বুঝি, সেটা হচ্ছে যে এই এই যে মাদকের যিনি আসামি, প্রথমে দেখেন যে ইনি আসক্ত না আসলে মাদক কারবারি। যদি তিনি মনে করেন যে ইনি মাদক আসক্ত, তাহলে মাদক আসক্ত ব্যক্তির চিকিৎসা প্রয়োজন, তার সাজার চেয়ে চিকিৎসাটা বেশি প্রয়োজন। আর দ্বিতীয় হলো, আমরা যেসব এই উপজেলা শহর বা জেলা শহর থেকে যেসব মাদক মামলা পাই, তাদের মূলত বলে ক্যারিয়ার মানে বহনকারী। তারাই কিন্তু মাদকের মূল কারবারি নয়, তারা হচ্ছে বহনকারী। এই বহনকারী হিসাবে এই মাদক কারবারিরা কাদের বেছে নেন? প্রধানত বেছে নেন অসচ্ছল পরিবারের ওই ছোট ছোট ছেলেদের, অনেক ক্ষেত্রে মহিলাদের, এবং এরা থাকে অসচ্ছল। তখন মাননীয় বিচারক তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে যে এরা দারিদ্র্যের কারণে হয়তো এই পথে যে কিছু টাকা ইনকাম। কিন্তু যদি রাষ্ট্রের এবং প্রশাসনের সার্বিক পদক্ষেপ না থাকে, তাহলে মাদক নির্মূল করা দুরূহ। এর আগে আমরা শুনেছি যে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, বিশেষ করে র্যাব কিন্তু এই উদ্যোগ নিয়েছিল। কিন্তু আমরা দেখলাম, দুঃখের সাথে দেখলাম যে মূল যারা আমদানিকারক, এই মাদকের আমদানিকারক, হোলসেলার, পাইকার, তাদের কিন্তু এই প্রশাসন, পুলিশ প্রশাসন বা র্যাব, তাদের কিন্তু নির্মূলে কোনো উদ্যোগ নিল না। আব্দুর রহমান বদি কক্সবাজারের, আমরা তার নাম জানি, এবং তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন, তারা কিন্তু এই আমি বলবো যে আমদানিকারক, হোলসেলার, গুদামজাতকারক, তাদের কিন্তু বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। পদক্ষেপ নেওয়া হলো যারা ওই ছোটখাটো ওই বহনকারী বা যারা মাদকাসক্ত, তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া। এখন আমরা যদি আমদানিটা প্রতিরোধ করতে পারি মিডিয়া দেয়া পুলিশের মাধ্যমে, এবং যারা গুদামজাত করে এবং যারা বড় কারবারি, তাদের প্রতিরোধ করা না গেলে, আজকে আমি একজন অসচ্ছল ব্যক্তিকে ক্যারিয়ার হিসাবে অর্থাৎ বহনকারী হিসাবে নিয়োগ করলাম, আমি কারবারি, সে হাজতে গেল, জেলে গেল, তাৎক্ষণিকভাবে কিন্তু আর একটা অসচ্ছল ছেলে মেয়েকে এই বহনকারী হিসাবে এই মাদক কারবারিরা নিয়োগ করে। এই জন্য প্রশাসন বা রাষ্ট্রের সার্বিক যদি পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এই মাদক নির্মূল হবে না। এবং কিসের ক্ষেত্রেও তাই, ঘুষ দুর্নীতির ক্ষেত্রেও। এর আগে আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে আমরা মাদকের বিরুদ্ধে, এই ঘুষ দুর্নীতির জিরো টলারেন্স। অথচ তার আমলে কোটি, শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আমরা সংগ্রহ করেছেন, কিভাবে সংগ্রহ করেছেন? ওই ব্যাংকের পরিচালকরা, নির্বাহী পরিচালক যারা আছেন, ব্যাংকের মালিক যারা, রাজনৈতিক শক্তি পেয়ে তারা সেই সব টাকা নিয়ে বিদেশে পাচার করেছেন, নিজেরা অজস্র বাড়ি গাড়ি করেছেন। অর্থাৎ রাষ্ট্রের সার্বিক নিয়োগ থাকতে হবে সঠিক, যে আমরা সত্যি এই ভোট দুর্নীতি মাদক মুক্ত করবো, শুধু মুখের কথায় কিন্তু হবে না। এবং আমি ব্যক্তিগতভাবে আজকে আপনাদের কাছে বলছি, আমি কিন্তু মাদক মামলা খুব কমই আমার কাছে, প্রথম কিছু ছিল, এখন আমার কাছে নাই বললেই চলে। আমি এগুলো বিবেচনা করেছি এবং আপনাদের কাছে আমি ওয়াদা করছি যে আমি মাদক মামলা যতই আমার কাছে যাক আমি পরিচালনা করবো না। তবে মাদক মামলার ক্ষেত্রে আরো একটা কথা
এই দর্শকদের আমি জানিয়ে রাখি যে অনেক সময় এই পুলিশ প্রশাসন বা অন্য পক্ষ শত্রুতামূলক কাউকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ঘটনাও কিন্তু আছে। এটা আমরা পত্র-পত্রিকায় পেয়েছি, বাস্তব জীবনেও পাই। এই এইগুলো যদি না থাকতো তাহলে কিন্তু এই আইনজীবীরা আরো ভালো ভূমিকা রাখতে পারতো। এখন আমি মনে করলাম যে এই যে আমাদের সামনে যারা আছে এরা আমরা জানি যে ভালো ছেলে, এদের একজনকে মাদক মামলায় দেওয়া হলো। আমার তখন সন্দেহ হতে পারে একে মনে হয় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তখন আমি তার পক্ষে অনেক সময় লড়াই করতে পারি, তবে সেটা আমি বিচার বিবেচনা করে করবো। আমি আপাতত এখানে শেষ করছি। আহ, আসলে তার কথা বুঝতে পারলাম যে এগুলো করতে গেলে আইন প্রশাসন বা রাষ্ট্রীয়ভাবে একটা হস্তক্ষেপ দরকার। কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে যদি দরকার হয় তাহলে এখানে তো দুদক আছে, তারপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস আছে, আমাদের দেশে আছে তো, আইন আছে, র্যাব আছে, পুলিশ আছে, তারপরে এগুলো নির্মূল হচ্ছে বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে কেন? আমার মনে হয় দুর্নীতি বা যেটা অন্যায় অপরাধ করে সেটা শুধু রাষ্ট্রীয় ব্যাপার না, নিজেদের অনেক কিছু করতে পারে। যেমন বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে, তখন কিন্তু রাষ্ট্রে কোনো শাসন ছিল না, কিন্তু দুর্নীতিবাজ যারা অন্যায়কারী যারা তাদের কিন্তু নাম শুনলেই যে 3-4 দিন আমাদের তো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, তখন কিন্তু আতঙ্ক ছিল দুর্নীতিবাজদের ভিতর। এই এই সচেতনতা আমরা যদি গড়ে উঠতে পারি, একটা গণজাগরণ যদি দুর্নীতির বিরুদ্ধে হয়, মাদকের বিরুদ্ধে হয়, সেখানে কিন্তু আইন প্রশাসন তেমন একটা কোনো ফ্যাক্টর না, সেটা জনগণের শক্তিতেই কিন্তু হয়। এ প্রসঙ্গে আমি এই জন্য করার ব্যাপারে আমি সাংবাদিক হিসেবে বলবো কোনো কিছু বলার জন্য, কিন্তু আসলে ধন্যবাদ। কি ধন্যবাদ অ্যাডভোকেট কুরবান আলী। পাশাপাশি আমি অ্যাডভোকেট শাহিদুজ্জামানকে একটু ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ পাওয়ার মতো কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে মাদক মামলায় আইনজীবীদের ভূমিকা সম্পর্কে বলেছেন যে উনি মাদক মামলায় করবেন না। তো মাদক মামলা করবেন না, আবার মাদক মামলা করতে হবে। একজনের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা হয়, মাদক সে সেবনও করে না, সে ব্যবসাও করে না, অথচ শত্রুতামূলক ভাবে তাকে মাদকে জড়িত করে অনেক সময় পুলিশ চার্জশিট দেয় বা মামলায় আসামি করে। আর রাজনৈতিক ছত্রছায়ায় তো এটা অনেক হয়। সে কারণে ওনার আইনজীবী হিসাবে এই সিদ্ধান্তটা নেওয়া যাবে না যে আমি মাদক মামলা বলছে করবো না। কিন্তু স্বীকারোক্তি বিশ্লেষণ বলছে যে এখন আমি বিষয়টা হলো যে ধন্যবাদ এই কথাই, ন্যায়সঙ্গত যেটা সেটা সেটাই আমি সেটা বলছি বলছে। যে তাহলে একজন আইনজীবী আইনজীবী যখন, বিশেষ করে একজন ডাক্তারের কাছে রোগী যখন যায়, তখন তার রোগ খুলে বলে। একজন আইনজীবীর কাছে যখন কেউ আসামি যায় বা বাদী যায়, সে কিন্তু সত্য কথা তার কাছে সে জানতে চাইলে সে তাকে জানানো হয়। তারপরে সে আহ, যদি বোঝে যে এটা মিথ্যা মামলা বা এই মাদকে আসলে সে আসক্ত বা সে ব্যবসায়ী সে অপরাধী, আমি সেই মামলাটা নিব না। এটা কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারেন তাৎক্ষণিকভাবে। উনি বাদী বিবাদীর সাথে কথা বলেন। সেই ক্ষেত্রে মিথ্যা মামলাগুলো বা সত্য মামলা, যেটা মাদকে আসক্ত ব্যক্তি বা যে অপরাধী, সেই মামলাটা না নেওয়ার ব্যাপারে উনি যেমন আগ্রহ প্রকাশ করছেন, ধন্যবাদ সেই জন্য, এবং সমস্ত আইনজীবীদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন। আমিও আহ্বান জানাবো যে এই যে একটা উপায়, উনি কিন্তু মাদকের ভয়াবহতার পাশাপাশি একটা উপায় বের করছেন যে এইটাকে নির্মূলের কি উপায় আছে। তো সেক্ষেত্রে যদি আসামিরা যদি এই সহযোগিতাটা আদালতে নিয়ে না পায়, তাহলে তো একটা উপায় আমরা পাই না। এখন এই জায়গায় আমি আরো কিছু উপায়ের কথা আমি বলতে চাই। সেটা হলো যে আমাদের শিক্ষা শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে যে আমাদের জীবন পরিচালনার জন্য কোনটা কল্যাণকর, কোনটা কোনটা অকল্যাণকর। যেটা ক্ষতিকর ওইটা আমরা করবো না, যেটা কল্যাণকর সেটা আমরা করবো। এটা কোথায় আছে? এটা আছে যদি আমরা আমাদের, যারা আমরা মুসলিম, যারা আমরা বিশ্বাস করি যে আমাদের আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআনুল কারীম। তো আমরা দেখতে পারি যে কোরআনুল কারীমে এই মাদক সম্পর্কে, ঘুষ দুর্নীতি সম্পর্কে কি আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন একটা সূরার একটি আয়াতে, সম্ভবত সূরাটা মায়েদা, সূরা মায়েদা, আল্লাহ তাআলা বলেছেন, সম্ভবত এটা 90 নম্বর আয়াত,
90 এবং 91 দুই আয়াতে আল্লাহ মাদক সম্পর্কে বলেছেন। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন, ইমানদারদের উল্লেখ উদ্দেশ্য করে বলছেন যে 4টে শ্রেণীর মানুষের কথা বলছেন এখানে, যারা এবং জুয়া মাদক এবং জুয়ার সাথে জড়িত, যারা আপনার এই মূর্তি পূজার যে বেদী, এদের সাথে জড়িত, এইসব জায়গা থেকে বিরত থাকার জন্য। তারপরে আরো কয়েকটা জায়গা থেকে বিরত থাকার কথা বলেছেন। এটা হচ্ছে সূরা মায়েদার 90 নম্বর এবং 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শয়তান, ওই 90টাও বলছে যেটা শয়তানের কার্যকলাপ, এই মাদক জুয়া শয়তানের তার এগুলো শয়তানের কার্যক্রম, শয়তানের কার্যকলাপ। তো আমরা শয়তানের কাজ কি সেটা আমরা যখন জানবো, তখন শয়তানের কাজ আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবং শয়তান মানুষকে কি জাহান্নামে ডেকে নিয়ে যায়। এটা আমরা কোরআনে এটা আমরা স্পষ্ট করে আছে। তাহলে আমরা যখন এই কাজ করতে গেলে দেখো যে এটা শয়তানের কাজ, তখন সেই কাজ থেকে বিরত থাকার শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমি এখান থেকে বিরত থাকতে পারি। এইভাবে আমাদের যদি কোরআনুল কারীমের মধ্যে যা যা আছে, যেমন দুর্নীতি, ঘুষ দুর্নীতি প্রসঙ্গে আছে, পরিষ্কার করে সমস্ত বিধিবিধান আছে। যেমন সীমা লঙ্ঘনকারী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়ে দিচ্ছেন এবং জাহান্নামে কি কি শাস্তি আছে, এই অপরাধগুলো সেই শাস্তির বিধান দিয়ে দিচ্ছেন। ওখানে যে কি কি নিয়ামত আছে, যারা এর থেকে বিরত থাকবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে, সেই নিয়ামতগুলোর বর্ণনা আছে। আমরা যদি আমাদের সন্তানদের মধ্যে এই মাদক, ঘুষ, দুর্নীতি এটা সম্পর্কে যদি আমরা সচেতন করি যে এগুলো করার ফলে এই শাস্তি ভোগ করতে হবে, তাহলে এই সন্তানটা কিন্তু এগুলোর থেকে নিজেকে সেভ করে চলার চেষ্টা করতে পারে। আর সেটা যদি না হয়, তাহলে আমরা যদি দেখি যে এর শাস্তিটা কি হয়, আমরা দুনিয়াতে যদি দেখি, যেমন আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন যে যাকে ইচ্ছে আমি সম্মান দেই, যাকে ইচ্ছে আমি অসম্মানিত করি, যাকে ইচ্ছে আমি অসম্মানিত করি। তাহলে আমরা যদি দুনিয়াতে দেখি যে অনেক বাবা মা তার সন্তানদের লালন পালন করতে গিয়ে তাদের শাসন না করে, তাদেরকে যেমন কি বলে অন্যায় অপকর্ম ব্যাপারে তারা উদাসীন থাকার কারণে এই সন্তানগুলো তাদের বন্ধু সার্কেলে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, যেখানে হোক, ওখান থেকে সে মাদকে আসক্ত হয়ে গেল। আসক্ত হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে বাবা মার কাছে তার মাদক ক্রয়ের জন্য যে টাকার প্রয়োজন, এই টাকার চাপ দিতে 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 একটা পর্যায়ে দেখা গেল যে বাবা মাকে হত্যা করছে। আমি যদি দৃষ্টান্ত দেখা চাই, অনেক দেখানো যাবে। যেমন একজন পুলিশ ইন্সপেক্টর, তার মেয়ে ঐশী নামে আমরা যদি জানি, ঐশী তার কিন্তু শাস্তি হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে। কেন? সে মাদকাসক্ত ছিল, তার বাবা মা প্রশ্রয়ে সে বড় হয়েছে, বন্ধু বান্ধব নিয়ে চলে, এই ফুর্তি করার জন্য টাকা চাইতে চাইতে একটা পর্যায়ে নেশাজাত দ্রব্য খাওয়ায় বাবা মাকে হত্যা করে। আমরা এটা দেখলাম, এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে। আমরা যদি দেখি যে পিতা মাতাও আবার এই সন্তানদের পুলিশে দেয়, আইনের আশ্রয় নেয়, একটা পর্যায়ে যায় যে আর যখন সহ্য করতে পারে না, আবার হত্যাও আমরা করতে দেখি। যে তার নিজের সন্তান, যে সন্তানকে সে লালন পালন করে, নিজে না খেয়ে, নিজে না পড়ে, নিজের সুখ শান্তি ভোগ না করে, সেই সন্তানের জন্য যখন এত স্যাক্রিফাইস করে, সেই সন্তানকে আমরা দেখি যে হত্যা পর্যন্ত করছে। যেমন অল্প কিছুদিন আগে যদি আমরা দেখি, একটা ঘটনার কথা বলি, সেটা হচ্ছে যে ওই সন্তান সে তার বাবা মার কাছে প্রায়ই এই মাদকের ক্রয়ের টাকা পয়সার জন্য দিত, চাপ দিত, খারাপ ব্যবহার করত। একটা পর্যায়ে যেদিন ঘটনা ঘটলো, ওই দিন মাকে চাপ দেওয়ার পরে বাইরের থেকে এসে শিক্ষিত ওই ছেলেটা তার মার সাথে খারাপ ব্যবহার করার কারণে এমন খারাপ ব্যবহার করছে যে পিতা এসে তাকে বটি দিয়ে কুপাইয়ে ওইখানে হত্যা করছে। এবং হত্যা করার পরে সে বলছে, চিৎকার করে বলছে, সে পুলিশের কাছে যায়, মানে পালাই নাই, সে বলছে যে আমি একটা ভালো কাজ করলাম, শান্তি শান্তি শান্তি, এইভাবে সে চিৎকার করে কথা বলছে। তাহলে যে সন্তানকে সে
সামান্য একটু পিঁপড়ার একটু কামড় দিলে কিন্তু সে কি করছে, কত ব্যথা পাইছে, সে আপনাকে হত্যা পর্যন্ত করতে চায়। এই মাদকের ভয়াবহতা নিয়ে আমাদের সমাজে সবাই আমরা কম বেশি জানি। এই ভয়াবহতার কথা চিন্তা করে আমি যেটা বলি যে আমাদের এখানে যে কথাটা আসছে যে উপায়, ভূমিকা, মানে সাংবাদিকদের ভূমিকা, আইনজীবীদের ভূমিকা, এই ঘোষ দুর্নীতি এর থেকে এর যে ভয়াবহতা সম্পর্কে আমাদের আর বলার কিছু নাই। আমরা চারপাশ দিয়ে তাকাইলে আমরা দেখি আমাদের চারপাশে এই মাদকের ছড়াছড়ি। কি স্কুলের ছাত্র, কি কলেজের ছাত্র, কি ছাত্রী, হ্যাঁ, কি বয়স্ক লোক, আমরা দেখি মাদকের ছড়াছড়ি। আমরা এমনও দেখি যে সন্তান তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করার কারণে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে বা সে পালিয়ে গেছে, একটা পর্যায়ে সে যখন গাড়ি নিয়ে যখন বাড়ি আসে, যখন বাপরে টাকা দেয় বাড়ি করার জন্য, তখন সেই সন্তানকে সে মনে করে যে আমার সুসন্তান, কিন্তু এই সন্তানটা কিভাবে এই টাকাটা কামাই করছে এটা সে প্রশ্ন করে না। দেখা গেল সে মাদকের একজন বড় ধরনের ব্যবসায়ী। তো এই যে যে বিষয়গুলো উৎসাহ আমাদের ফ্যামিলিতে পাচ্ছে, এইসব জায়গা আমাদের কি করতে হবে, আমাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা হলো যে এই পিতামাতাকেও সচেতন করার জন্য আমাদের সংবাদপত্রের ভূমিকা, আমি আইনজীবীদের ভূমিকা, উনি বলবে আমি সাংবাদিকদের ভূমিকার কথা, আমাদের কি অ্যাওয়ারনেসটা, সচেতনতা, আমাদের এটার ব্যাপারে আমাদের সচেতন করতে হবে। পাশাপাশি যেটা করতে হবে, যেমন আমরা সংবাদপত্রে শুধু সমস্যার কথাই তুলে ধরবো সেটা নাই, সমাধানের রাস্তাটা কি, সমাধানের রাস্তাগুলো আমাদের বলতে হবে। একটা হলো সচেতনতা, আরেকটা হলো যে আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে, এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে আমাদের এখন সংস্কার চলতেছে, এই সংস্কারগুলো আনার দরকার আছে, পরিবর্তনগুলো আনার দরকার আছে। যেমন আমরা এই মাদকের ব্যাপারে আমাদের যে আছে, মাদক অধিদপ্তর আছে, অধিদপ্তরে কি আছে, নামটা আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সম্ভবত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাহলে মাদক নির্মূল অধিদপ্তর কিন্তু না, মাদক নির্মূল করা যাবে না, নিয়ন্ত্রণ করে রাখতে হবে, নিয়ন্ত্রণ করে তোমরা এটাকে চলো। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি দুর্নীতি দমন কমিশন, দুদক, দুর্নীতি নির্মূল কমিশন নাই, দুর্নীতিকে দমন করতে হবে। আমরা এই মাদক অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশন দুই জায়গায় দেখি সরিষার মধ্যে কি আছে, সেখানে মাদক, যারা মাদকের নিয়ন্ত্রণ অধিদপ্তরে আছে তারা মাদকের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত অনেকে, আবার যারা এই দুর্নীতি কমিশনে আছে, দমন কমিশনে আছে, তারাও এই দুর্নীতির সাথে জড়িত, এটা পরীক্ষিত। এটা অনেক দৃষ্টান্ত আছে, অনেকে আমরা যদি গোয়ালবাড়ি কথা বলি, আমরা যে জায়গায় বসে আমরা কথা বলি, সামনে উপজেলা পরিষদ, এখানে একটা মাদক কি বলে, এখানে একটা দুর্নীতি দমন কমিটি আছে, এখানে একটা দুর্নীতি দমন কমিটি আছে। যে যদি দুর্নীতি দমন করতে হয় তাহলে তার কি কাজ আছে, এই কমিটিটা কি কাজ করে যদি আমরা একটু দেখি। এই কমিটির বছরে একবার কি করে, ওই 10 জন দ্বারা একটা ব্যানার নিয়ে দুর্নীতি দমন কমিশনের তারা র্যালি করছে, কি করছে, র্যালি করছে। এবং আমরা যদি দেখি যে ওখানে র্যালিতে কারা কারা আছে, সব কয়টাই দুর্নীতি আছে। আমরা যদি দেখি যে এই র্যালিতে যারা আছে সব কয়টাই দুর্নীতি। আবার এইটা দেখার পরে আমরা সাংবাদিকরা আমাদের দায়িত্ব পালন করি কি, আমরা কিন্তু ওই কথাটা লেখার দরকার ছিল, দুর্নীতি এই প্রতিরোধে বা দুর্নীতি দমন কমিটিতে আজকে যারা দাঁড়াচ্ছে র্যালি নিয়ে, এরা তো সবাই দুর্নীতিবাজ, এই কথাটা আমরা লিখি না। আমরা লিখি যে দুর্নীতির বিরুদ্ধে একটা প্রোগ্রাম হলো, র্যালি হলো, প্রতিবাদ করলো, হ্যাঁ, নির্মূলের জন্য, এইসব আমরা তাদের প্রশংসা করি। আমরা কেন প্রশংসা করি? আমি কি আমার দায়িত্ব পালন করলাম? আমরা সাংবাদিকরা সম্পাদককে দায়িত্ব পালন করছি? আমরা করি না। তাহলে আমি কি আমার দায় আমি এড়াতে পারি? সুতরাং এই জায়গায় আমাদের কিন্তু দায়িত্ব পালন করার জন্য আমাদের এই কথাগুলো বলতে হবে। আজকে না বলার কারণে কি হয়েছে, আমি বলি যে আমাদের উপায়টা কি? উপায়টা হচ্ছে যে এভাবে আমাদের লেখালেখি করা, সরকারকে প্রশাসনকে সব জায়গায় আমাদের পরামর্শ দেওয়া যে কাজটা ঠিক মতো হচ্ছে না, কাজটা ঠিক, প্রত্যেক জায়গায় বাজেট আছে, প্রত্যেকটা কাজের জন্য বাজেট আছে। ওই যে একদিন রেডি করলো, আপনি খুঁজে দেখেন কত টাকা বাজেট হয়েছে। তাহলে আমরা সাংবাদিকদের কাজ হচ্ছে এই রাষ্ট্রের উন্নয়নে, মানুষের কল্যাণে আমাদের লেখালেখি করা, পথ দেখানো। সেই জায়গায় আমি মনে করি যে আজকে এখানে আমরা যে 3 জন এখানে আছি, আমাদের আয়োজক যে অ্যাডভোকেট কুরবান আলী, ওনার পত্রিকা আছে, উনি লেখালেখি করবেন, উনি এখানে কোনো আপোষ করবেন না। আমাদের অ্যাডভোকেট সাহেব, উনিও কিন্তু সাংবাদিকতার সাথে এখনো জড়িত আছে, আগেও ছিল, আল্লাহ একসময় নির্বাহী সম্পাদক ছিলেন। হ্যাঁ, ওনার লেখালেখিতে অনেক কিছু, আল্লাহ আমাদের আন্দোলন,
অনেক আন্দোলন সংগ্রাম, অনেক ইতিহাস আছে। হ্যাঁ, ওনার লেখালেখিতে আমি ওনার লেখালেখি জানি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে লেখালেখির যে সুযোগ আমাদের আছে, পত্রিকা আছে, আমাদের লিখতে হবে। আমাদের লিখতে হবে, হবে ঝুঁকি নিতে হবে। সাংবাদিকতা পেশা দুটো বিষয় আছে, একটা হলো সম্মান আছে আর একটা আছে ঝুঁকি আছে। জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে হয়। এখন আমি এখানে কথা বলতেছি, আপনারা হয়তো অনেকে যারা দর্শক শ্রোতা আছেন, লাইভে বিভিন্ন জায়গায় আছেন, হয়তো বলবেন যে আপনি কি ভূমিকা পালন করেন, আপনি কি ঝুঁকি নিয়েছেন জীবনে? এই প্রশ্ন আসতেই পারে, কারণ আমি এখন ঝুঁকি নিতে পারি না। বিশেষ করে গত 15 বছরে, আমরা যদি 15 বছর আগের ইতিহাস দেখা হয় যে জীবনের ঝুঁকি নিয়ে আমি সাংবাদিকতা করছি, গত কিছু কয়েক বছরে আমার এই ইতিহাস পাওয়া যাবে না। আজকে তাদের কি অবস্থা হয়েছে? আজকে তাদের পালানোর রাস্তাও নাই। আজকে যারা এই অন্যায়গুলো করছে, যারা এই মিডিয়াকে করছে, মিডিয়াকে যারা জুলুম অত্যাচার করে মিডিয়াকে কথা বলতে দেয় নাই, তারা কি পালানোর রাস্তাও তারা পায় নাই। আজকে একটা পরিবেশ আছে এই সরকারের আমলে। সুতরাং আগামী নির্বাচনের আগে যে সময়টা আমরা পাবো, এই সময়ের মধ্যে এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, রাষ্ট্র পরিচালনায়, আমার মনে হয় যে তারা রাষ্ট্রকে একটা ভালো রাষ্ট্র উপহার দেওয়ার চেষ্টা করছে। আমরা এখন লেখালেখি করার একটা সুযোগ আছে। আমি সেজন্যই আমি নিজেও চাচ্ছি, আমি নিজেও অঙ্গীকার করে নিজেও চেষ্টা করতেছি, করবো ইনশাল্লাহ, ঝুঁকি নিয়েই করবো। আবার আমি অন্য দুজনকেও আহ্বান জানাবো যে আসেন আমরা কি করি আমাদের জন্য। যা কিছু ঘুষ, দুর্নীতি, এই মাদক, এগুলো একজনের একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে, একটার সাথে আরেকটা জড়িত। ঘুষ, দুর্নীতি, মাদক, এই তিনটের সাথেই অপরাধ জড়িত আছে, আর্থিক বিষয়গুলো জড়িত আছে। আমরা আসেন, আমি সর্বশেষ, আমি এখানে এখনকার মতো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, আমাদের এখানে দায়িত্ব কার? একটা থানায়, সমস্ত থানায় এই দায়িত্বটা কার? দায়িত্ব এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কে থাকে? একজন ওসি থাকে। একজন ওসি থাকে, তার অধীনে দারোগা থাকে বা কনস্টেবল থাকে, অনেক পাওয়ার তার হাতে থাকে। সুতরাং আমরা তার থেকে আমরা কাজ আদায় করে নিতে চাই। আমরা তাদের দায়িত্ব পালন এর ব্যাপারে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চাই। আমরা এই ওসি বা বলমারি থানার ওসি বা দারোগা যারা পুলিশ আছে, তাদের কাছে আমি আহ্বান জানালাম, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। এবং আমরা যারা দূর থেকে আছি, মনে করেন যে শুধু সাংবাদিকদের উপর দায়িত্ব দিয়ে দিলে হবে না, প্রত্যেকেরই সামাজিক দায়িত্ব আছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। একই সাথে আমরা এখানে উপজেলার সামনে এই অফিসটা, এখানে ইউনো আছে, অন্যান্য সেক্টর আছে। কি হয় এখানে? ঘুষ চলে কি চলে না? দুর্নীতি চলে কি চলে না? আসেন আমরা দুর্নীতি, ঘুষের ব্যাপারে আমরা সচেতন হই, সক্রিয় হই, আমরাও লেখালেখি করি এবং প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়ান, প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়ান। এবং এই সাথে আমি আইনজীবী বা অ্যাডভোকেট গাড়ি লিটন এবং তার যে সোসাইটি আছে, তাদের কাছে আহ্বান জানাই যে দুর্নীতি, অন্যায়, মাদক যারাই অপরাধী হিসেবে আদালতে যাবে, আপনারা দয়া করে তাদের ব্যাপারে আপনারা মামলাটা ওইভাবে যাওয়ার সাথেই, হ্যাঁ, মামলাটা নিয়েন না। যখন এটা মামলায় ওখানে যাইতে না পারবে, তখন তারা আস্তে আস্তে তাদের মধ্যে থেকে দেখা গেল যে এই অপরাধ বোধ থেকে, যেমন আমি আমার এই বন্ধু অ্যাডভোকেট ফুরবান আলীর একটা কথা আমার মনে পড়ে, যে যে উনি বলেন যে মসজিদে আমি টাকা দেব, ইমাম সাহেব মসজিদে টাকা চাইতে আসে, দানের জন্য আসে, তা আমি যদি প্রশ্ন করি যে আমি এটা ঘুষের, আমার এটা হলো দুর্নীতির টাকা, আমার এটা হারাম টাকা, হারাম টাকা কি মসজিদে নেওয়া যাবে? আমার হারাম ইনকামের টাকা নেওয়া যাবে? একথা বললে তো নিতে চায় না। তখন আমি যখন এই ইমাম সাহেবরা বা যে কোনো ভালো কাজের জন্য যখন হারাম টাকা দান হিসেবে গ্রহণ করবে না মানুষ, তখন তো আমার মধ্যে একটা অপরাধ বোধ জাগবে। কি আমি দান করবো, ওই দানটা হারাম টাকা বলে এই দানটা আমার নিচ্ছে না, সুতরাং আমার মধ্যে একটা অপরাধ বোধ জাগে যে আমি আর এই খারাপ কাজটা করব না। এই যে যে একটা বোধ আজকে আমাদের মধ্যে, সেটা যদি আসে, তাহলে দেখা গেল যে এটা থেকে পরিত্রাণের আর একটা উপায়। তো সর্বশেষ আমি বলতে চাই যে আল্লাহকে ভয় করার কথা বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন মুত্তাকি, আল্লাহ ভীরু। অর্থাৎ যে কোনো কাজ করার আগে আমি যদি বুঝি যে আমি আল্লাহ দেখছেন, আমি কাজটা করছি,
আল্লাহ দেখছেন, আল্লাহ আমার বিচার করবে। তাহলে তাহলে আমি সেই জায়গা থেকে যদি খালি ওই একটা বিষয় যদি আমি ভয় রাখি যে অন্তরের মধ্যে যে কোনো কাজ করার সময় যে আল্লাহ দেখছেন, যে কোনো কথা বলার সময় আল্লাহ শুনছেন, রেকর্ড হচ্ছে এবং সেইটার ব্যাপারে বিচার করবে, তাহলে আমি মনে করি যে আমাদের সমস্ত অপরাধ থেকে আমরা বিরত থাকতে পারবো। আল্লাহ হাফেজ। আসলে অনেক সময় বক্তব্য দিলেন, আমরা বক্তব্য শুনলাম। আহ, আমার একটা কথা যেটা ছিল কথা বলি, যে যখন আমরা একটা পোস্ট ছিল আমার বন্ধু সাংবাদিক সাহেব, যে কে ওয়াজ করে টাকা নিয়ে আপনি একটা ব্যাপারে বলছিলেন, কি কেসের সমান হয় আর কি। তো এই পোস্টটা একটু নিয়ে একটু হইচই ছিল তখন, সেখানে উনি আমরা প্রমাণ স্বরূপ ভিডিও ছাড়ছিলেন সেখানে। তো এইভাবেই আসলে যে আমরা যেটা করি, সংগতভাবে যে করার চেষ্টা করি, তো সমাজে অনেক কিছুই আমরা সেটা তা থেকে পরিত্রাণ পেতে পারি। আমি লেখক সাহেবের কাছে যাওয়ার আগে আমাদের কিছু ফেসবুক বন্ধুরা এই অনুষ্ঠানটি নিয়ে বেশ কিছু কমেন্ট করেছিলেন প্রচারের পর। কিন্তু শাহরিয়ার হোসেন লিখেছিলেন, উভয়ের জন্মের দোয়া শুভকামনা রইল, দুর্নীতি নির্মূলক এটাই প্রত্যাশা। এমনি সেলিম লিখেছেন, এই লাইভটা দেখতে চাই, দেখানো অনুরোধ করছি। হ্যাঁ, আমরা সেটা দেখাচ্ছি। এটা একটা লিখছেন যে ইলিয়াস সাহেব কথা ফাজলামি, ইলিয়াস সাহেবকে বলি যে আমরা যদি ফাজলামি করে থাকি, আছে আপনি একটু ভালো কিছু করে আমাদের দেখান, কবে কি দেখাবেন আমাদের জানাই। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখলো যে ইলিয়াস এমন মন্তব্য কেন, কি কারণ করছেন, যুক্তি ভালো জানে করে সাংবাদিক লিখছেন কেন বলুন, তার একটা করে জানি। আর বিলাস ভাই লিখছেন তিনি একটা ব্যক্তিগত এখন সাংবাদিককে নিয়ে শুধু লিখেছেন, আসলে একজন সাংবাদিক ব্যক্তি আক্রোশ এটা ঠিক নয়, দশজনের টক শোতে এটা কোনো আলোচনার বিষয় নয়। এটা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সার্বিক কোনো বিষয় না, এই জন্য আমরা সম্পর্কে কোনো মন্তব্য করতে পারলাম না। তারপরে আরো এসব তথ্য করে কারো উপকারে হবে না। পারলে মাদক নির্মূল বাজার, হ্যাঁ মাদক নির্মূল কমিটি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, যে সব কমিটি আছে, সব কমিটি করে ওই কমিটিগুলোকে ঝালাই করার জন্যই আমরা এই তথ্য আয়োজন করেছি আমাদের দিক থেকে। আপনি কিভাবে কি বুঝতেছেন সেটা আপনার ব্যাপার, আমরা কিন্তু এ ব্যাপারে বলবাড়ির মডেল থানা আমরা করতে পারি, সেটা আপনার সহযোগিতা দরকার, আপনার কোনো পরামর্শ থাকলে দেবেন আগামী। ধন্যবাদ। এরপর আরো একজনকে ধন্যবাদ দিয়েছেন, পরবর্তী আরেকটি আছে যেটা আমি পরবর্তীতে বলবো। এর কাছে আমি ফিরে যাচ্ছি। সেটা হলো এই যে চোর পেটের দায় চুরি করে, আইনজীবীরা সেই টাকা নিয়ে তোকে বাঁচানোর চেষ্টা করে, এর ইথিক্সটা কি আসলে, এই সম্পর্কে কিছু বলবেন কিনা। দুর্নীতিবাজ দুর্নীতি করে তার জন্য, আর সেই দুর্নীতি টাকা যখন আইনজীবীরা নেন, তো সেটা কি দুর্নীতির পর্যায়ে পড়ে কিনা। ধন্যবাদ। আমি এই আইনজীবীদের ভূমিকা সম্পর্কে ইতিপূর্বে আসলে পরিষ্কার ভাবেই বলেছি, তারপরে আমাকে আবার সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছে। আমি বলছি যে আইনজীবীর কেন দরকার সমাজে। আইনজীবীর এই কারণে দরকার যে যে কোনো একটা মামলার কথাই ধরি, একটা মামলায় কিন্তু দুটো পক্ষ থাকে। একটা পক্ষ হয় নির্যাতিত বা ক্ষতিগ্রস্ত, আর একটা পক্ষ হচ্ছে নির্যাতনকারী বা জুলুমকারী। এখন আইনজীবীদের কিন্তু বেছে নেওয়ার সুযোগ আছে যে কাকে সে বেছে নেবে, সে কি নির্যাতনকারীর পক্ষে যাবে না নির্যাতিত পক্ষে যাবে। এটা কিন্তু প্রতিটা আইনজীবী ব্যক্তিগতভাবে এটা করতে পারে, আবার সামষ্টিকভাবেও এটা করতে পারে যে তারা কাকে বেছে নেবে। এখন এর আগে মাদক বিষয়ে যে কথা বলা হয়েছে যে অনেককে ফাঁসিয়ে দেওয়া হয়, ফাঁসিয়ে দেওয়া হয়। সংক্ষিপ্ত বলতেছি, আমরা এই কথাটা শুনেছি যে আমরা শুধু একটু রাখতেছি যে একজন দুর্নীতিবাজ, একজন মাদককারীরা যখন জানা যায় যে চোর পেটে দেয় চুরি করতে ঘুরতে, সেই তার কাছ থেকে টাকা নিয়ে ওই মামলাটা পরিচালনা করা কতটুকু যুক্তিসঙ্গত, ইয়েস বা নট, হ্যাঁ এটা ভালো কি আসলে খারাপ, এই সম্পর্কে। এখন কেউ যদি সরাসরি জানার পরেও যে সে চুরি করেছে, তাহলে নৈতিকভাবে তার সেটা না নিয়ে আসবে। কিন্তু পেশাগতভাবে অনেকে নিয়ে থাকে, পেশাগতভাবে এটা ইয়ে নাই, মানে নিষিদ্ধ নাই কেন। যেমন একজন ডাক্তার, দেখা গেল একজন ডাকাত মনোবিকৃত আহত হয়েছে, সে যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার কিন্তু তাকে ফিরিয়ে দিতে পারবে না, কারণ তার ওই সে যে শপথ নিয়েছে যে যে কোনো রোগীকে সে চিকিৎসা দিতে বাধ্য। এখন পেশাগতভাবে একজন নিতে পারে সেই মামলা, সেখানে তার কোনো আইনগত বাধা নাই। কিন্তু নৈতিকভাবে যদি কেউ মনে করে যে প্রকৃত সমাজের জন্য ক্ষতিকর, সে সেটা নাও নিতে পারে। এটা নৈতিক বিষয়।
আর একটু আমি যেটা বলি সেটা হলো যে অনেক সময় দেখা যায় আমরা তো এই সমাজের মানুষ, সমাজকে উন্নত করার চেষ্টা করি, সহযোগিতা সবকিছু করি। এই যে অনেক সময় অনেক মক্কেলদের অভিযোগ থাকে যে আমি মামলাটাকে প্রতিপক্ষের কাছ থেকে টাকা নেওয়া নিয়ে আমাদেরকে মামলাটা নষ্ট করে দেওয়া, হয়রানি করে দেয়, এসব অহরহ বিভিন্ন জায়গাতে অভিযোগ আসে যে উকিল পারের যে সমিতি আছে সেটা জোরালো কোনো থাকায় একজনের মামলা দিতেও চায় না। এইসব ব্যাপারে কোনো দৃষ্টিপাত করা যাবে না। হ্যাঁ, বলা যাবে এগুলো যে করে সে সরাসরি একজন দুর্নীতিবাজ এবং তাকে প্রতিরোধ করার বিভিন্ন উপায় আছে। প্রথমে যদি কোনো আইনজীবী এইভাবে করে তার বিরুদ্ধে আইনজীবী সমিতির যে কর্তৃপক্ষ আছে, নির্বাহী কমিটি আছে, তার সভাপতি এবং সেক্রেটারি বরাবর আবেদন করা যাবে এবং সেখানে কিন্তু আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া আছে বাংলাদেশ বার কাউন্সিল, যারা আইনজীবীদের লাইসেন্স দিয়ে থাকে। সেই কর্তৃপক্ষের কাছেও কিন্তু এই আইনজীবীর পেশাগত অসদাচরণ, পেশাগত অসততা এসব বিষয়ে কিন্তু আহ, আবেদন করা যাবে এবং সেখানে থেকে বিভিন্ন ধরনের শাস্তি আছে, যে আইনজীবীর লাইসেন্স বাতিল বা তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের, এরকম বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এ বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ার জন্য আমি আহ্বান জানাই। আমরা বুঝলাম যে আসলে আইন যেন আইনের উচ্চ নয়, তারা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তাদের কোথায় কোথায় গেলে পত্রিকা পাওয়া যাবে সেটাও তিনি বললেন। আমি একটু অনুরোধ রাখবো আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার আগে আরেকটা আমাদের আছে প্রেস নোট দিয়েছে, সেখানে এখানে বলছে সাংবাদিক আসিতেছে আর বাকি সাংবাদিক আসিতেছে আর বাকি সংবাদ আসে না, আইনজীবী বাদক মামলা কোনো মামলা থেকে টাকা পেলেই যাবেন দেন, এসব অনেক আলোচনা হয়েছে। লিখেছে জবাব, এরপরে লিখেছে মোহাম্মদ মিজানুর রহমান টুটুল, আইনজীবীর কাছে গেলে যত বড় অপরাধী হোক এখানে সার্টিফিকেট ধরিয়ে দিলে অপরাধী। তারপরে মোহাম্মদ মিজানুর রহমানের যে 2 টাকা অর্থ 17 টাকা মামলা নিয়ে ধরা খাইছে, সকালে বিকেলে জামিন দিতে পুলিশের জামিন ব্যবস্থা করে আইনজীবী, এটাও আলোচনা হয়েছে। দর্শক প্যানেলে আমাদের থাকার প্রশ্ন সুযোগ আছে কিনা জাহিদুল ইসলাম। দর্শক প্যানেলে আসার সুযোগ দু একজনের থাকতেই পারে, পরবর্তীতে থাকলে আগ্রহ থাকলে যোগাযোগ করলে থাকা যাবে। এরপর আরো লেখছে গাছান্তমান আয়োজক কর্তৃপক্ষকে এই সুযোগ করে দেওয়া অনুরোধ করেছেন। আমরা পরবর্তীতে সেটা বিবেচনায় রাখলাম। সমাজ বান্ধবমুক্ত দুর্নীতি এসব সর্বপ্রকার অবমুক্ত করার জন্য অন্য কোনো পেশার মানুষ কি কোনো দায়িত্ব ভূমিকা রাখে না? হ্যাঁ ভাই, রাখে। যারা রাখে, আমি অনেকের সাথে আলোচনা করেছিলাম, বিশেষ করে পুলিশ প্রশাসন, তারপর অন্য যারা প্রশাসন তাদের লোকজন, তারা দেশের এই চলমান অবস্থায় তারা আসতে রাজি হন নাই। তারা আসতে রাজি হয়, তাদের নিয়ে চর্চা করা যাবে। এরপর লিখছেন যে আব্দুর রহমান, আমাদের সাংবাদিক স্যার আর আইনজীবী। হ্যাঁ, এখানে তো আপনাকে বলছেই যে আপনি আইনজীবী এবং সাংবাদিক, সেই সুযোগে কথা বলতে পারেন। এখানে আরেকটু লিখছে যে সকালে যে মেয়েটি নাবালিকা হিসেবে বিয়ের পিড়িতে বসতে পারেনি, সন্ধ্যায় সেই মেয়েটিকে নাবালিকা বানিয়ে বিয়ের ব্যবস্থা করেন। সম্ভবত মোটারি পাবলিকের কথা মনে বলা হয়েছে এখানে, যে তারা অহরহ বিয়ে পড়ায় দেন, নাবালিকা মেয়েটিকে পড়ান। এই বিষয়টা একটু আলোকপাত করবেন। কিছু সাংবাদিক দালালি করে তাদের কিছু নিয়ে বলবেন আশা করে। দালালি বা সাংবাদিক যাদের ক্ষেত্রে আছে ডকুমেন্ট সহ দিলে, যেমন সাংবাদিকের আইনের উদ্ধার এবং সাংবাদিকরাও মনে হয় আইনের উদ্ধার, সেখানে পত্রিকা পাওয়া যাবে। শুভকামনা জানাইছেন অনেকেই। সম্মানিত আইনজীবী সাহেব, একটু চেষ্টা করেন মানুষের কিছু ভালো হয়। ঠিক আছে, আপনি এবার ধন্যবাদ। আমি সাংবাদিক হিসাবে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আইনজীবীদের যেমন প্রথমে একটা নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হয়, কমপক্ষে এলএলবি পাস হতে হয়। এর উপরে আরো অনেক অনেক যোগ্যতা আছে এবং এরপরে বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু পরীক্ষা নিরীক্ষা নিয়ে তাদের লাইসেন্স। কিন্তু আমাদের এই সাংবাদিকতার একটা নিয়ন্ত্রক সংস্থা থাকা দরকার এইভাবে। যদিও পিআইবি আছে, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, তারা কিন্তু ওইভাবে নিয়ন্ত্রণকারী সংস্থা এখনো হয়নি। তাদের কাছে অনেক সময় কোনো দরখাস্ত দেওয়া যায়, কিন্তু তারা এই বিষয়ে কোনো দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখেন না বা সাজামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখেন না। তো প্রেস কাউন্সিল আছে, সেই প্রেস কাউন্সিলে অনেক সময় দরখাস্ত দিলে সাংবাদিক লাইসেন্স লাইসেন্স
না সাংবাদিকতা নিষিদ্ধ করতে পারে কোনো সাংবাদিকের, অথবা ওই পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করতে পারে। কিন্তু সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা বা তাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করে তাদের লাইসেন্স দেওয়ার একটা সিস্টেম চালু করলে হয়তো আমাদের অনেক ভালো হবে। কারণ আমাদের দেশের অনেক জায়গায় অভিযোগ আছে যে যারা লিখতে পারে না, যারা এমনকি পড়তে পারে না, এমন অনেক সাংবাদিক তারা আহ, বিভিন্ন জায়গায় যে বিভিন্নভাবে চাঁদাবাজি করে বা মানুষকে হয়রানি করে, এরকম অভিযোগ কিন্তু অহরহ পাওয়া যায়। কিন্তু যদি একটা নির্দিষ্ট আহ, শিক্ষাগত যোগ্যতা থাকে এবং নিয়ন্ত্রক সংস্থা যদি এই লাইসেন্স গুলো নিয়ন্ত্রণ করে এবং তাদের কাছে অভিযোগ দেওয়ার যদি সুযোগ থাকে, তাহলে কিন্তু এই চাঁদাবাজি বা মানুষকে হয়রানি করার বিষয়টা কমে যাবে বলে আমি মনে করি। আর সাধারণ পাঠক যারা আছেন বা দর্শক যারা আছেন তাদের কাছে একটা আহ্বান করি যে এই ধরনের সাংবাদিকদের দিয়ে কিন্তু সব সাংবাদিককে বিচার করা যাবে না। ব্যক্তিগতভাবে মানুষের মানুষের পার্থক্য আছে, সাংবাদিকের পার্থক্য আছে। অনেকে সাংবাদিক নামধারী যারা দেখতে পারে না বা আইন কারণ নিয়ম জানে না, তারা অনেক কিছু করে, কিন্তু আমার অনুরোধ তাদের দিয়ে এই সাংবাদিক সমাজকে মূল্যায়ন করবেন। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা 5টায় শেষ করে চেয়েছিলাম, বোধহয় আর একটু সময় বাড়তে পারে, 60-58 মিনিট বাজে, আমরা একটু বাড়াবো। আহ, আসলে আমি দুজনের কাছেই একটা কমন প্রশ্ন, যে জনগণের টাকা পুলিশে খায়, পুলিশের টাকা নাকি সাংবাদিক খায়। আসলে এই বাস্তবতাটা যে পড়ছে, যে এই সম্পর্কে আমি দুজনকে একটু বলার পর সাংবাদিক বন্ধু বলার উত্তর রাখছি, পরে উনিও বলবেন এই বিষয়টার উপর। যে এই যে এর থেকে পরিস্থিতি আমি পার পাই আসলে। ধন্যবাদ। যে আসলে মানে বাস্তবসম্মত অনেক কথা আমাদের বলতে হচ্ছে। যেমন যারা কমেন্টস করছে ফেসবুকে, তাদের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আছে, অনেকে অভিনন্দন জানিয়েছেন। তো অভিনন্দন পাওয়ার চেয়ে মানে তিরস্কার পাওয়ার কাজটা আমরা বর্তমান সাংবাদিকরা একটু বেশি করি। যে কারণে ওখানে আসছে যে আসিতেছে, মানে আংশিক দিয়ে আকর্ষণ সৃষ্টি করা, আমাকে ম্যানেজ করো, না হলে এটা পত্রিকায় আসবে, এরপরে আর আসে না। এটা তো বাস্তব, এটা তো সত্য। এখন আমরা যদি দেখি যে এই যে যে সাংবাদিক আমাদের উকিল সাহেব বললেন যে একটা শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বলছেন, দেখেন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে তো সাংবাদিকদের যোগ্যতার ব্যাপারে কোনো মাপকাঠি রাষ্ট্রীয় আইনে নাই। রাষ্ট্রীয় আইনে যখন নাই, তখন এরকম আহ, সাংবাদিক তো একা একা তৈরি হয় না, কোনো পত্রিকার কার্ড তারা নেয়, পরিচয়পত্র নেয়। এখন এই পত্রিকাগুলোর কিভাবে সম্পাদক মালিক হয়, এই জায়গাটা হচ্ছে আমার একটু দেখার দরকার যে যখন একটা পত্রিকার ডিক্লারেশন নেয়, জেলা প্রশাসন এটা ডিক্লারেশন দেয়, তো ডিক্লারেশনে অনেক তদন্ত হয়। যে সম্পাদক হয়, প্রকাশক হয়, তাদের নিয়ে অনেক এনএসআই, তারপরে এসবি, হ্যাঁ, এগুলো তদন্ত করে। সর্বশেষ যখন ডিক্লারেশন দেন, তখন আইনজীবীর একটা ঘর আছে এই ডিক্লারেশনের ওইখানে। আইনজীবীর একটা সত্যায়নের ঘর আছে, হ্যাঁ, এফিডেভিট। তো এইখানে আইনজীবী তো চোখ বন্ধ করে এই সত্যায়িত করতে পারেন না, তার তো টোটাল জিনিসটা জানার পরে করা উচিত। তো সেখানে আমাদের, তার মানে কি, শুরু থেকে আমি যদি আইনজীবীর দায়িত্ব বিষয়টা বলি, তাহলে তারা সেখানে দায়িত্ব সঠিকভাবে, আইনজীবী ছাড়া কোনো একটা পত্রিকার ডিক্লারেশন যেমন ডিসি ছাড়া সম্ভব না, তেমনি আইনজীবী ছাড়া সম্ভব না। কিন্তু একটা পত্রিকা বের হওয়ার পরে কাউরেই লাগে না একটা পত্রিকার কার্ড, একটা সম্পাদক কাউকে দেওয়ার জন্য কাউকে লাগে না, সে নিজেই যথেষ্ট। তাহলে এখানে সম্পাদক অযোগ্য লোকদের সাংবাদিক বানাচ্ছে, এটার জন্য সম্পাদক দায়ী। কিন্তু সম্পাদক নিজেই তো আগে করাপশন করছে, সে তার শিক্ষাগত যোগ্যতা নাই, জাল একটা সার্টিফিকেট দিয়ে সে এই ডিক্লারেশন দিচ্ছে। এইভাবে বিষয়টা হলো যে সাংবাদিকদের নিয়ে প্রশ্ন আসছে, যে অনেক কথা আসছে, খারাপ খারাপ কথা সাংবাদিকদের নিয়ে, সবচেয়ে বেশি খারাপ কথা এখন ফেসবুকে আসে, আগে তো পত্রিকায় লিখতে পারতো না। সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটায় আমাদেরকে ভালো করতে হবে। আসছে, তারপরে আমরা দেখি যে আর আসে না, তারপরে দালালি শব্দটা আসছে,
হ্যাঁ, সেটা করেই একটা মানুষ। পুলিশের কাছে টাকা এখন একটা প্রশ্ন করছে যে পুলিশের কাছে, যে প্রশ্নটা আমি একটু অন্যদিকে, আসলে শর্ট টাইমে যদিও বলতে চাই এক কথায় উত্তর দেওয়া এটা মুশকিল হয়ে যায়, আর দর্শক শ্রোতারাও তো চাচ্ছে যে জিনিসটা বোঝার জন্য, এটা আসলে এত শর্ট টাইমে হয় না। তারপরেও আমাদের উপস্থাপক যে বিষয়টা জানতে চাইছে সেটা হলো যে আহ, কি জন্য প্রসঙ্গটা ছিল, পুলিশের টাকা পুলিশ খায়, জনগণের টাকা জনগণ জনগণের টাকা পুলিশ খায়, পুলিশের টাকা সাংবাদিকরা খায়। এটা তো সত্য কথা, এটা খুব সত্য কথা, একেবারেই সত্য কথা যে সাংবাদিক কোন জায়গা থেকে, তার সাংবাদিকের উৎস কি। একজন সাংবাদিক যদি স্যালারি না পায়, আজকে বোয়ালমারি যদি বলি, সারা দেশেই জেলা উপজেলা, জেলা হয়তো হাতে গোনা কয়েকজন, তার সংসার চালানোর মতো তারপর সে পয়সা পায় না। তো আমি সেটাই বলছি, তাহলে সে এটা এই যে তারপরে আমাদের উপজেলা লেভেলে তো আছেই, তাহলে তার কি ইনকাম, ইনকাম কি, যেখানে দুর্নীতি হয়, যেখানে অনিয়ম হয়, যেখানে অন্যায় হয়, সাংবাদিক সেখানে ছুটে যায়। তো এই যে যে সাংবাদিক যে পুলিশের থেকে টাকা খায়, যে কথাটা বললো যে পুলিশ সবার থেকে টাকা নেয়, সেখানে সাংবাদিকরা পুলিশের থেকে টাকা খায়। তাহলে এই যে টাকা দুর্নীতিবাজদের শীর্ষে কিন্তু সাংবাদিকরা, এই জায়গায় কিন্তু প্রমাণিত হয়, মানে দুর্নীতিবাজদের অবৈধ ইনকামের শীর্ষে কিন্তু সাংবাদিকরা, কারণ ওই করাপশনটা ওসি করে, দারোগা করে, পুলিশ করে, এসপি করে, আইজি করে, ডিআইজি করে, স্বরাষ্ট্রমন্ত্রী করে। যার কারণে সাংবাদিকরা তাদের সামনে যখন হাজির হয়, তাদের বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করে, তখন তারা খুশি করার জন্য তাদেরকে এই টাকাটা দেয়। এটা আর কাউকে দেয় না, এই সাংবাদিক দেয়, এটা সত্য। তাহলে আমার মনে হয় যে আমি আমার এই বন্ধু উকিল সাহেবের প্রশ্নের জবাব দিছে, হ্যাঁ সাংবাদিকরা এইসব জায়গার থেকে শুধু এই এই জায়গায় নয়, ওই ইউনো অফিস বলি, ডিসি অফিস বলি, ওই মন্ত্রণালয়, আমি তো সচিবালয়েও দেখি, হ্যাঁ, যারাই অপরাধ করে তারা ছোট হয়ে যায় তাদের উপর, সেই জায়গায় সাংবাদিকরা হাজির হইলে তারা খুশি করার সে চেষ্টা করে। যে যাও, সাংবাদিকরা এই কারণেই। আরেকটু একটু বলি, হ্যাঁ, একটা কথা বলে গেছে সাংবাদিকদের, সেটা হলো যে এই যে যে অযোগ্য সাংবাদিকদেরকে কাট দেওয়া হয়, কিন্তু যদি দেয়, সিনেমাতে তৈরি করার দায়িত্ব উকিল সাহেবের তো দায়ী করে গেছে, যে উকিল সাহেবও নাকি এই যে প্রথম অন্যায়টা বা এইটা করে উকিল সাহেবের লোটারি বাজি করে অযোগ্য লোকের তো করে এখানে আমি বলি, এখানে আহ, একটু আমি ক্লিয়ার করবো আমার যে অনুষ্ঠানের কথা, যে এফিডেভিটে আইনজীবীর দায়িত্ব এতটুকু, সেখানে লেখা থাকে যে আহ, প্রথমে যিনি এফিডেভিট করতেছেন, এফিডেভিট করা হচ্ছে ঘোষণা দিয়া, যে আমি এই করব, আমি এই করেছি, তার ঘোষণা, এবং তিনি স্বাক্ষর দেওয়ার পর আইনজীবী তার স্বাক্ষরটা সত্যায়ন করে। দেখা থাকে যে আমি এই ব্যক্তিকে চিনি এবং তিনি আমার সম্মুখে এই স্বাক্ষর দান করেছেন। আইনজীবীর ভূমিকা এফিডেভিটের ক্ষেত্রে এতটুকুই, অন্যান্য মামলার ক্ষেত্রে যাই না। না, এই জায়গাটাই আমি আমি হ্যাঁ, আমি উনি ক্লিয়ার আমার করছেন। সামনে স্বাক্ষর করেছেন, না ঠিক আছে, আমি আমি সেটাই হচ্ছে আমি ওই জায়গাটাই কথা, কথা বলার না আমি ওই জায়গাটাই থাকি, আমি ওই জায়গাটাই থাকি, সেটা হলো যে আমার সামনে সে স্বাক্ষর করছে, হ্যাঁ, এইটা তাহলে আমি যে স্বাক্ষর করলাম, আমি লোকটা কেমন, আইনজীবী কিন্তু বাধ্য না এই স্বাক্ষরটা সত্যায়নটা করা, এফিডেভিটে সে বাধ্য না। সে যদি মনে করে যে আমি এটা দেখবো, আমি দেখবো এই লোকটা সম্পাদক হওয়ার যোগ্য কিনা, প্রশাসক যোগ্য কিনা, হ্যাঁ, তার এইটা যদি সে জানতে চায়, তাহলে তাকে জানতে দিতে বাধ্য, এবং তার আগে আমি সিগনেচার করবো না, তখন আর ডিক্লারেশনটা হয় না। ঠিক আছে, এই জায়গাটাও কিন্তু এখানে কিন্তু আইনজীবীর মানে অন্য মামলার ক্ষেত্রে যেটা, এখানে এফিডেভিটের ক্ষেত্রে কিন্তু সেটা না। এফিডেভিট হলো তিনি যে আমার সাথে স্বাক্ষর করছেন এইটুকুই দেয়া, এখানে মানে ওই ধরনের দায় বা অনৈতিক কিছু না। সেটা হলো আপনি ব্যক্তিগতভাবে যদি মনে করেন, সেটা হলো গিয়ে আপনার ব্যক্তি হিসাবে। আমি সেটাই এটাই আর কি সবচেয়ে আসলে কি আমার নীতিমালাটা না থাকার কারণে এই সব সুযোগ সুবিধা পাচ্ছে দুর্নীতিবাজ সাংবাদিকরা, যে আমাদের কোনো নীতিমালা নেই। আশা করি সরকার হচ্ছে নীতিমালা তৈরি করে। এখন আমি বিদায়ী, এখন 5:05 আমি প্রথমে আমি সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখার জন্য 2 মিনিটের মধ্যে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি সাংবাদিক সাহেবকে। সমাপনী বক্তব্য আসলে তোমার এক বক্তব্য ঘন্টা আমরা কথা বলছি। সমাপনী বক্তব্য হচ্ছে এটাই যে আমরা কি যা চাচ্ছি, আমাদের এই যে
আজকের টক শোতে 1 ঘন্টা প্লাস সময় আমাদের ব্যয় হলো। এই সময়টা কার্যকরী হোক। আমরা ফিরে আসি খারাপ পথ থেকে। আমরা দায়িত্বশীল হই। আমরা এই রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্র পরিণত করার জন্য সমাজ ব্যবস্থাকে থেকে ঘুষ, দুর্নীতি, মাদক এগুলো নির্মূলের জন্য আমরা আমাদের প্রত্যেকেরই যার যেখানে যতটুকুন দায়িত্ব আছে আমরা শুধু এই দায়িত্বটুকুন পালন করলেই যথেষ্ট। আমরা এইটা প্রত্যাশা করি আজকে এই জায়গা থেকে। ধন্যবাদ সবাইকে। আমি সমাপন বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা সর্বশেষ সবাইকে আহ্বান জানাবো যে আজকে আমাদের এই আলোচনায় থেকে অ্যাডভোকেট কুরবান আলী সাহেব যেমন প্রশ্নের মুখোমুখি করলেন, আইনজীবীকে প্রশ্নের মুখোমুখি করলেন, সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি করলেন, এরকম প্রত্যেকটা মানুষ যেন এই যে যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল পেশার যারা মানুষ আছেন তাদের কোনো দুর্নীতিতে জড়িত থাকতে দেখলে, ঘুষে জড়িত থাকতে দেখলে তাদেরকে যেন প্রশ্ন করে। সবাই আমরা যেমন প্রশ্নের মুখোমুখি আজ হয়েছি এবং সবসময় আমরা হতে চাই যাতে আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি। এভাবে আমরা সবাইকে প্রশ্ন করলে এবং সবাই এই নিজেরা শুধরে দিয়ে অন্যকে প্রশ্ন করে আমরা এই সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আমরা শেষের দিকে চলে এসেছি। এই টক শোটি যারা দেখছেন দেশের বাইরে সবাইকে শ্রদ্ধা এবং সালাম। যদি আবার আমরা দেখে থাকি পুনরায় বার্তায় আড্ডায় এলাকার যারা গুণীজন আছে তাদেরকে নিয়ে আবারও মিলিত হবো আপনাদের সাথে। বিদায় বেলার শেষ বেলায় সবার সুস্বাস্থ্য কামনা করে দুজন ব্যক্তি, সাংবাদিক সাহেব এবং আইনজীবী সাহেব, এরা মহামূল্যবান সময় নষ্ট করে এই প্রয়াসে বার্তা কার্যালয়ে এসে সময় দিয়েছেন। আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বার্তা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দুইজনের প্রতিবৃন্দ। ইত্যাদির ভাষা হানি সংকটের ভাষায় মহামূল্যবান এই বই আমরা কবি রবিউল সাহেবের লেখা দুটি বই তিনি অনুরোধ করেছিলেন যে আপনার এই টকশোটি আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ না, আমার নিজের লেখা দুটি বই তিনি পাঠিয়েছেন, সময় থাকলে থাকতে চেয়েছিলেন। তার পক্ষ থেকে আমরা প্রথমে সাংবাদিকদের একটি বই তুলে দিলাম। দেখা যায় এখানে নিলেই এরপরে আমি আমার একটি গোলাপ, সেটা তিনিও একজন লেখক, তিনার অনেক বই আছে, তার পক্ষ থেকে বইটিও আমরা তুলে দিলাম তার হাতে। ধন্যবাদ। রবিউল ভাইকে ধন্যবাদ। 5টা 10-এ শেষ করলাম অনুষ্ঠান। খুদা হাফেজ। ধন্যবাদ সকলকে।